অলৌকিক জোনের আরো একটি এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কিছুদিন ধরে ব্ল্যাক ম্যাজিকের ওপর ইনসিডেন্ট শোনানোর আমার কাছে রিকোয়েস্ট আসছিল। এক ভাই অনেকবার কমেন্টে লিখছিলেন, কিন্তু আমি বলেছিলাম আমার কাছে ঘটনা এলে আমি সঙ্গে সঙ্গে শোনাবো। তো তার কথা রাখতেই আমি ঘটনা আসা মাত্রই তোমাদের শোনাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন আর কেউ না, শান্তনুবাবু, শান্তনু চক্রবর্তী। তোমরা ওনার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আমরা সবাই ওনাকে ভালোভাবে জানি, ওনার ঘটনা আমরা শুনি প্রতি মুহূর্তে। সরাসরি চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে ঘটনায়। লিখছেন, আমার গুরুমার পাড়াতেই থাকতো পীযূষ নামে একটা ছেলে। গুরুমা নিজের ভাই বলে ওকে মনে করতেন। সেও গুরুমাকে এতটাই ভক্তি করত যে কোথাও যাবার আগে অনেক সময় গুরুমাকে প্রণাম করে বেরোতো। পীযূষ আরো একজনকে গভীরভাবে ভক্তি করত ও সীমাহীনভাবে ভালোবাসত। তিনি হলেন তার নিজের মা। লোকে বলতেই পারে মাকে ভালোবাসবে, এতে আবার আশ্চর্য হওয়ার কি আছে, কিন্তু তা না। পীযূষের মাতৃভক্তি ছিল একটা দৃষ্টান্ত, এই জন্যই কথাটা বলা। অবশ্য পীযূষের মাও ছিলেন শ্রদ্ধার পাত্রী। গুরুমা তাকে খুব কাছ থেকে দেখেছেন, যেমন রূপসী তেমন জ্ঞানী, তেমনই নম্র স্নেহপরায়ণা। তার গুণের কথা বলতে গেলে শেষ হবে না। গুরুমা বলেছেন, তিনি যে পীযূষকে পছন্দ করতেন তার একটা কারণেই পীযূষও তার স্বভাবের আশ্চর্য মিল। উভয়ই বই পড়তে খুব ভালোবাসত। গুরুমা লাইব্রেরি যাবার সুযোগ পেতেন না বলে পীযূষই তার জন্য বিভূতিভূষণের পথের পাঁচালী, অপরাজিত দেবযান ইত্যাদি ইত্যাদি বইগুলো সব তার কাছে এনে দিত। তিনি বলেছেন যে সত্যি পীযূষ না থাকলে এই জাতীয় বই তার হয়তো পড়াই হতো না, সময়ের অভাবে। বাস্তবিক পীযূষও ছিল তার বয়সী অন্যান্য ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা। পড়াশোনায় সে ভালো বা শান্ত স্বভাবের ছিল এই জন্য না, গুরুমার কাছে পীযূষের বিশেষত্ব ছিল তার আধ্যাত্মিক বোধ। ছাত্র জীবনেই সে ভাবত যে মৃত্যুর পর কি হয়, পরলোক কেমন, জন্মান্তর কিভাবে হয়, ঈশ্বরের সাক্ষাৎ কিভাবে পাওয়া যাবে, এইসব নিয়ে চিন্তা করত। এসব নিয়ে গুরুমার সঙ্গে অনেক সময় ধরে আলোচনা করত। তবে পীযূষের জীবনটা খুব সমস্যা সংকুল ছিল, কেননা তার বাবা কাজ করতেন, তাদের দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাকে বড় হতে হয়েছে। মানে অবস্থা খুবই খারাপ ছিল। গুরুমা দেখেছেন এমন একদিন এসেছিল যে পীযূষের খুব দরকারি মোটা একটা নতুন পাঠ্য বই বিক্রি করে সেদিনের মতো চাল কেনার টাকা জোগাড় করেছিল তারা। তার মা তাকে বলেছিলেন যে তোর তো সামনেই পরীক্ষা, বই বেচছিস কেন? কিন্তু পীযূষের মতে বই পড়ে যাই হোক ব্যবস্থা হবে, কিন্তু টাকার অভাবে বাবা মা ভাইকে অনাহারে থাকতে সে দেবে না। এভাবে পড়াশোনা করেই সে অনার্স নিয়ে বিয়ে পাশ করেছিল আর কি। আগাগোড়া বাংলা মিডিয়ামে পড়ায় তার ইংরাজি চর্চা সেভাবে হয়নি, অথচ ওর ছিল দেশ বিদেশের বই পড়ার শখ। তাই ও ঠিক করলো ইংরাজি ওকে জানতেই হবে। এরপর দিন রাত ইংরাজি লেখা পড়ায় ও ডুবে থাকতো। গুরুমা বলেছেন, পীযূষ এত ভালো ইংরাজি বলতে শিখেছিল যে ইংল্যান্ডের অনেকেও তা পারবে না। এরপরে অর্থ উপার্জনের তেমন চেষ্টা না করে তার খেয়াল চাপে সে উপন্যাস লিখে সাহিত্যিক হবে। পীযূষ লিখত প্রচুর, কিন্তু নতুন লেখকদের যা হয়, পাবলিশার পাওয়া যায় না, এক্ষেত্রেও তাই হলো। তবে ওর নিজের টাকাতেই ওর লেখাগুলো ছাপাতে থাকে। এমন একটা সময় একটি মেয়ের সাথে কিভাবে যেন ওর আলাপ হয়, যার ফলে পীযূষের জীবনের মোড় ঘুরে যায়। অবশ্য ধীরে ধীরে সেই কাহিনী বলবো, যেমনটা গুরুমা দেখেছেন। মেয়েটির নাম মিনতি। পীযূষের বাড়ি থেকে অনেকটাই দূরে। আলাপ পরিচয় হবার পর ওরা পরস্পরকে পছন্দ করতে শুরু করে এবং মাঝে মাঝে এখানে ওখানে দেখা করা, গল্পগুজব করা শুরু করে। মিনতি একদিন পীযূষকে মিনতি করে বলে যে যেন মিনতিকে বিয়ে করে তার ঘরে নিয়ে যায়। সে অবশ্য তখন পীযূষ দা সম্বোধন করত। পীযূষের আপত্তির কারণ নেই, কারণ তারও মিনতিকে ভালো লাগে, যদিও মিনতি খুব বড় লোকের মেয়ে, ওর অনেক দাদা আছে। কিন্তু মিনতি এমন একটা ভাব দেখিয়েছিল যে পীযূষকে সে প্রকৃতই ভালোবাসে। তাদের অবস্থা যাই হোক না কেন, সেটা এতটাও গুরুত্বপূর্ণ নয়। অবশ্য পীযূষ তাকে বলেছিল তার অবস্থা এমন থাকবে না, কেননা সে একজন সাহিত্যিক। তার বই যখন প্রকাশ হতে থাকবে তখন সে রয়্যালটি পেতে থাকবে। গুরুমার মতে কথাটা মিনতি নাকি বিশ্বাস করেছিল। ওদের মেলামেশাটা অনেকেরই নজরে পড়ে।
পীযূষকে সবাই ভালোবাসতো, তাই বিষয়টা নিয়ে পাড়ায় চর্চা শুরু হয়। পীযূষের বাবা মাও অবাক হয়ে যান যখন জানতে পারেন যে তাদের লাজুক ছেলে, আধ্যাত্মিক জগতে বসবাস করা ছেলে, যে কোনোদিন একটা মেয়ের দিকে তাকিয়েও দেখেনি, সে কিনা প্রেম করছে। অবশ্য মিনতির সম্পর্কে সবকিছু ছেলের কাছে শুনে মিনতিকে দেখে তাদের আপত্তি ছিল না। মিনতি সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা, তাদের ছেলেকে ভালোবাসে, গরিবের সংসারে আসতে চায়, সে তো ভালো কথা। তাছাড়া পীযূষের প্রতি তাদের আস্থা আছে, সে এমন কিছু করবে না যাতে তাদের মুখে চুনকালি পড়ে। গুরুমা মিনতিকে দেখেছিলেন, যদিও মিনতিকে তার মোটেও সুবিধে লাগেনি। পীযূষকে তিনি ভালো রকম চিনতেন ও ভালোবাসতেন, তাই তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। ক্রমে দিন এগোয়, পীযূষ তখন মিনতির প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওদের বিয়ে শুধু সময়ের তখন অপেক্ষা। এমন সময় একটা ঘটনা ঘটে যায়। মিনতিদের পাড়ার একজন মহিলা, যিনি পীযূষের পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন, একদিন পীযূষের মায়ের সঙ্গে দেখা করে বলেন, এসব কি শুনছি দিদি, মিনতি আর পীযূষ নাকি একসাথে ওঠা বসা করছে, বিয়ে করবে। পীযূষের মা বলেন, হ্যাঁ ঠিকই শুনেছ। মহিলার নাম সম্ভবত গীতা। গুরুমা ঠিক বলতে পারলেন না, যাই হোক গীতাই ধরে নিচ্ছি। তিনি বললেন, ভুলেও কাজ করবে না, মিনতি আমার পাড়ার মেয়ে, আমি ওকে চিনি, আপনার সংসারে এলে আপনার সুখের সংসার ছারখার করে দেবে। পীযূষের মা আকাশ থেকে পড়লেন, বললেন, কি বলছো, ওকে তো ভালো মেয়ে বলেই মনে হয়েছে। গীতা বললেন, ও মুখোশধারী, ওর মতো জেল্লাবাজ মেয়ে কমই আছে, পাড়ার লোকেরা ওকে হাড়ে হাড়ে চেনে। আপনারা অত ভালো ছেলের জীবনটা নষ্ট হতে দেবেন না, দেশে কিন্তু মেয়ের অভাব নেই। পীযূষের মা পড়লেন বড় চিন্তায়। গীতাকে অবিশ্বাস করার কারণ নেই, তিনি তাদের শুভানুধ্যায়ী। এরপর পীযূষদের বাড়িতে একটা আন্দোলন চলে, নানা রকমের কথাবার্তা। পীযূষ বোঝে না মিনতিকে নিয়ে হঠাৎ কি হলো, সে তো তাকে ভালোই বাসে। এদিকে পীযূষের বাবা মা চান তার ছেলে মিনতিকে ভুলে যাক। এসব নিয়ে অশান্তি সৃষ্টি হয়। পীযূষ বাবা মাকে শ্রদ্ধা করতো বলে উঁচু গলায় প্রতিবাদ করেনি, তাই মিনতির সঙ্গে মেলামেশাও বন্ধ করেনি। মিনতিও জানতে পারে যে পীযূষদের বাড়িতে তাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাকে কেউ পছন্দ করছে না, আর তার জন্য তাদের পাড়ার গীতা দায়ী। এরপর আর একদিনের কথা, পীযূষের প্রিয় একটা জামা ও কালো চশমাটা না দেখতে পাওয়ায় তার মা বোধহয় পীযূষকে জিজ্ঞাসা করেছিলেন যে এগুলো কোথায়। পীযূষ বলেছিল যে ওগুলো সে মিনতিকে দিয়েছে। এতে পীযূষের মা অবাক হয়ে বলেন, কেন? পীযূষ জানায়, তার মর্মার্থ হলো, কদিন আগে মিনতি তাকে অনুরোধ করেছিল, পীযূষদা তোমার এই জামাটা আর চশমাটা কদিনের জন্য দেবে, আমার দাদা একটা জায়গায় যাবে, ওকে ওটা খুব মানাবে। পীযূষের সাদা মনে কাদা নেই, সে বলেছিল কেন দেব না। পরে একদিন ওই চশমা আর জামাটা মিনতিকে সে গিয়ে দিয়ে আসে। পীযূষের মা তেমন কিছু না ভাবলেও তার মনে একটা খটকা লেগেছিল। এই ঘটনার ঠিক পরেই গীতা একদিন পীযূষের মায়ের সঙ্গে যোগাযোগ করে গোপনে জিজ্ঞাসা করে, আচ্ছা পীযূষ কি তার ব্যবহার করা কোনো জিনিস মিনতিকে দিয়েছে? পীযূষের মা চমকে উঠে বলেন, হ্যাঁ একটা চশমা আর একটা জামা। কিন্তু পীযূষের মা বলে, আপনি জানলেন কিভাবে? গীতা বললেন, আমি ঠিক জানি না, ঠিক আন্দাজ এরম একটা কিছু করেছিলাম। এমন একটা কিছু করতে পারে ওই মিনতি, ওর পক্ষে সবই সম্ভব। পীযূষ এটা কি করলো? পীযূষের মা ভয় পেয়ে বললেন, কেন, কি হয়েছে? গীতা বললেন, আপনার কি মনে হয় মিনতি জামা চশমাটা দাদাকে পরার জন্য দিয়েছে? এত বড় লোক ওরা, ওদের চশমা জামা এসবের অভাব? একটা ভালো জামা বা চশমা কিনতে কতক্ষণ লাগবে ওদের সময়? তার জন্য অন্যের জিনিস, ব্যবহার করা জিনিস নিতে হবে কেন? পীযূষের মা বলেন যে তাহলে? গীতা বললেন, জানি না পীযূষের জামা চশমাটা নিয়ে মিনতি কি করছে, দাদা পড়ে যাবে টাবে সব বাজে কথা, ও যা ধুরন্ধর মেয়ে, ও করতে পারে না এমন কোনো কাজ নেই। আর ওর হাতও অনেক লম্বা, যত সব বাজে লোকের সঙ্গে ওর পরিচয়। ওদের টাকার অভাব নেই, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যত টাকা লাগুক খরচা করতে দ্বিধা করবে না। এক্ষেত্রে বাপ ভাইরা ওকে সমর্থন করবে। আমার ধারণা তেমন কিছু ও করছে, নতুবা সেদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল চেঁচিয়ে চেঁচিয়ে। পীযূষের মা বললেন, কি বলেছে? গীতা বললেন, আসলে আমি তো তোমাদেরকে সবকিছু জানিয়েছি, আমার জন্যই তো ওদের বিয়েটা প্রায় হব হব থেকে বন্ধ হব হব এরম পর্যায়ে এসে পৌঁছেছে। তো মিনতি সেটা বুঝতে পেরে আমাকে শুনিয়ে শুনিয়ে নানা রকম কথা বলছিল।
বলছিল, আমার বিরুদ্ধে যতই কান ভাঙাও, আমি যাকে চাই তাকে পাবই। আমার কথায় সে উঠবে বসবে, এমন কাজ আমি করিয়ে নিয়েছি। আমার আর কিচ্ছু কেউ করতে পারবে না। পীযূষের মা সব শুনে হতভম্ব হয়ে যান। একটা অজানা ভয়ের শিহরণ অনুভব করেন। গীতা বলেন, আমার ধারণা পীযূষের ওই চশমার জামার সাহায্যে মিনতি কোনো তান্ত্রিককে দিয়ে পীযূষের ওপর কালা জাদুর প্রয়োগ করেছে। গীতার মতে তিনি মিনতিকে যতটা আত্মবিশ্বাসী রেখেছেন তার অর্থ সে কোনো কাঁচা কাজ করেনি, কোনো শক্তিশালী তান্ত্রিককে দিয়ে অনেক টাকা ব্যয় করে ব্ল্যাক ম্যাজিক করেছে। হয়তো সে ঘনিষ্ঠ মুহূর্তে পীযূষের মাথার দু একটা চুলও ছিঁড়ে নিয়েছিল, কে বলতে পারে। আমার গুরুমা এসব ঘটনার আগাগোড়া সাক্ষী। তিনিও চেয়েছিলেন পীযূষের সাথে মিনতির বিয়েটা যাতে না হোক, যেমনটা পীযূষের বাবা মা ও গীতা চেয়েছিলেন। পীযূষকে ওর বাবা মা বারবার বুঝিয়েছেন যে মিনতি ভালো মেয়ে না, খুব ভালো মেয়ের সঙ্গে তার পীযূষের বিয়ে দেবেন। কিন্তু কে শোনে কার কথা? পীযূষের সে এক জেদ, বিয়ে যদি করতে হয় মিনতিকেই করবে, অন্য কাউকে না। মিনতির মতো নাকি মেয়েই হয় না। মিনতিকে ভালোবাসে, ওকে ছাড়া সে বাঁচতেই পারবে না। পীযূষের বাবা মা লক্ষ্য করতে লাগলে যে দিনে দিনে পীযূষের ব্যবহারে পরিবর্তন হচ্ছে। যে ছেলে বাবা মার মুখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলতো না, সে রীতিমতো বাবা মায়ের মুখে মুখে কথা বলছে। মিনতির বিরুদ্ধে সামান্য কথাতেই তার গায়ে ফোস্কা পড়ছে। তারা ভাবলেন, তাহলে গীতা যা বলছে তাই কি সত্যি হলো? এসব কি ব্ল্যাক ম্যাজিকের ফল? তাই যদি হয় তাহলে তো খুব খারাপ ব্যাপার। যে মেয়ে বিয়ে হওয়ার আগেই এমন কিছু করতে পারে, বিয়ের পর তো সে অনেক ঘটনাই ঘটাবে। আস্তে আস্তে তাদের আশঙ্কা যেন বাড়তে থাকে। এছাড়া তাদের প্রিয় সন্তানের এহেন চারিত্রিক অধঃপতন তারা মেনে নিতে পারছিলেন না। গুরুমাও নাকি অবাক হয়ে দেখেছেন পীযূষ তার প্রতি উদ্ধত ব্যবহার করছে। পীযূষকে মিনতি সংস্রব ত্যাগ করার অনুরোধ যত করছেন, অথচ একটা সময় সে তাকে দিদি বলে কি সম্মানটাই না করত। এরপর পীযূষের মা বাবা ঠিক করেন যে তারা কোনো একজন ভালো তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছু বলবেন। গুরুমাও তাদের সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন। তেমন একজন তান্ত্রিকের কাছে তারা আদ্যপান্ত্র সব ঘটনা বিবৃত করলেন। তান্ত্রিক বললেন, গীতা দেবীর অনুমানই সত্য। চশমা ও জামার সাহায্যে একজন দুষ্টু তান্ত্রিককে দিয়ে কালো জাদুর মাধ্যমে সারা জীবনের জন্য মিনতির প্রতি পীযূষের তীব্র বশীকরণ করিয়ে নেওয়া হয়েছে। সম্ভবত সেই তান্ত্রিক সাধু বাবার অলৌকিক দৃষ্টি ছিল। গুরুমার তাই মনে হয়। গুরুমার কথা শুনে আমারও তাই মনে হয়েছিল। সেই তান্ত্রিক অনুরোধ করেন যে, বাবা আপনি দয়া করুন, ওই বশীকরণ কাটিয়ে আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক করে দিন। তন্ত্রের দ্বারা যে তন্ত্রকে কাটানো যায় সে কথা কিন্তু আমরা জানি, কিন্তু সেই তান্ত্রিক বললেন এমনটা আমি করতে পারবো না, কেননা তেমন করলে আপনাদের ছেলে যেটুকু সুস্থ স্বাভাবিক আছে তাও থাকবে না। পীযূষের বাবা মা কিছু বুঝে উঠতে পারেন না। তখন সেই তান্ত্রিক বলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পীযূষের ওপর এত জোরালো বশীকরণ প্রয়োগ হয়েছে যা আমি নষ্ট করার জন্য ওর ওপর পুনরায় যদি কোনো ক্রিয়া করি, বশীকরণ কেটে গেলে ডবল ক্রিয়ায় সে সম্পূর্ণ উন্মাদ হয়ে যাবে সারা জীবনের জন্য। এতে গুরুমা এবং পীযূষের মা বাবা আতঙ্কিত হয়ে ওঠেন। উঠে বলেন, না না কিছু দরকার নেই। কিন্তু তাদের একটাই প্রশ্ন, তার ছেলে কি এভাবেই থাকবে? তান্ত্রিক বললেন, আর কিছু করার নেই, আপনার ছেলে সুস্থ স্বাভাবিকভাবেই থাকবে, তবে সারা জীবন ওই মেয়েটি অর্থাৎ মিনতির কেনা গোলাম হয়ে থাকবে। কোনো ব্যক্তি ওর কাছে ততক্ষণই ভালো যতক্ষণ সে মিনতিকে ভালো চোখে দেখবে। মিনতির বিরুদ্ধে একটি কথা যে বলবে সে হবে ওর চক্ষুশূল। এরপর পীযূষের বাবা মা গুরুমার আর বুঝতে বাকি থাকে না যে এই বিয়ে আর আটকানো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এমন ভালো ছেলেটাকে এমন একটা ভয়ঙ্কর মেয়ের হাতে তুলে দিতে তার বাধ্য হচ্ছে, এটা ভেবে পীযূষের বাবা মায়ের মনে শান্তি ছিল না। তাছাড়া স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্কটাই যে এখানে সম্ভব হবে না, সারা জীবন মিনতি পীযূষকে নিয়ন্ত্রণ করবে। ব্যথিত হয়েছিলেন গুরুমাও, কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে? তাই যথাসময়ে বিবাহ কার্য সম্পন্ন হলো। কিন্তু ঘটনা এখানে শেষ করে দেওয়া যেত, কিন্তু মনে হলো আরো কিছু যদি না ঘটলে বা কিছু ঘটনা সম্পূর্ণ হবে না, মানে ঈশ্বর তেমনই কিছু চেয়েছিলেন। শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকের কাহিনী জুলিয়াস সিজারের মৃত্যুতেই শেষ হয়নি, শেষ হয়েছিল তার হত্যাকারী ব্রুটাসের মৃত্যুতে। বিবাহ উৎসব হলো আনন্দ উৎসব, সেই পীযূষের মনে হলো তার বাবা মায়ের কাছে, কিন্তু এটা একদমই আনন্দ উৎসব ছিল না। তাদের মন এমনিতেই খারাপ।
এমন একটা মেয়ের কাছে তার ছেলেকে তুলে দিতে হচ্ছে। তাদের ঘরে এমন একটা মেয়ে আসছে যারা, যে পরিবার বা যে মেয়েটি তাদের ছেলেকে বিয়ের আগেই তন্ত্রের দ্বারা বশ করছে, বশ করে বিয়ে করছে বলাটাই যথাযথ হবে। অথচ বাবা মা হিসাবে তারা কিছুই করতে পারছেন না। প্রমাণের অভাবে মিনতির কীর্তিকলাপের কোনো প্রতিবাদ করতে পারছেন না। শুধু ছেলের ভবিষ্যতের আশঙ্কা তাদের মধ্যে দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। যদিও মিনতি পীযূষদের ঘরে আসবার পর পীযূষের মনে অফুরন্ত আনন্দ ছিল, কিন্তু ওর বাবা মার জীবন অল্প দিনের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেননা মিনতির সঙ্গে তাদের বনিবনা হচ্ছিল না। সেটা যে হবে তারা আগে থেকেই জানতেন। এও জানতেন যে পীযূষকে এসব জানিয়ে কোনো লাভ হবে না, সে তার বউয়ের পক্ষই নেবে। যদিও কখনো কখনো পীযূষের মা পীযূষের কাছে বৌমার আচরণের প্রতিবাদ জানাতে গিয়েছে, কিন্তু পীযূষ সেসব কথায় কর্ণপাত করেনি। উল্টে মাকেই দোষ দিয়েছে যে মিনতির মতো ভালো মেয়ের সঙ্গে তার মায়ের দোষ তিনি অ্যাডজাস্ট করতে পারছেন না। এটা তার দোষ, মিনতির কোনো দোষ নেই। পীযূষের মা এও অনুভব করতে থাকেন যে পীযূষ যখন বউয়ের সাথে থাকে, মিনতি তার শাশুড়ির নামে উল্টো পাল্টা বলে পীযূষের মনকে মায়ের প্রতি দিনের পর দিন বিষিয়ে দিচ্ছে। আশ্চর্য এই যে পীযূষ বিনা যাচাইয়ে মিনতির প্রত্যেকটা কথা বিশ্বাস করত, কেননা তার ধারণা ছিল মিনতি মিথ্যা বলতেই পারে না। মিথ্যা যদি কেউ হয়ে থাকে বা কেউ যদি বলে থাকে সে তো তার মা বলছে, তার বউ কোনো মিথ্যা কথা বলবে না। বলা বাহুল্য, ছেলের এহেন রূপান্তরে পীযূষের মায়ের মন ব্যথিত হতো। তিনি তার দুঃখের কথা আমার গুরুমার কাছে ব্যক্ত করে সাময়িক শান্তি পেতেন। 2-3 বছর পর পীযূষের একটি কন্যা সন্তান হয়। তার অল্প দিনের মধ্যেই পীযূষের বাবা মারা যান। পীযূষ লেখালেখিতে তেমন সুবিধা করে উঠতে পারেনি। এই নিয়ে মিনতির গঞ্জনাও তাকে কম সহ্য করতে হতো না। মিনতি বলেছিল, কই বিয়ের আগে যে বলেছিলে তুমি লেখক হবে, অনেক টাকা পাবে, কোথায় কি? মিথ্যে বলে আমায় ভুলিয়েছ। মিনতি স্পষ্ট জানিয়ে দেয় যে সে বা তার মেয়ের চাহিদা পূরণে কোনো ঘাটতি সে সহ্য করবে না। তাছাড়া সে ধনী ঘরের মেয়ে, ঠাট বাটি আলাদা। পীযূষকে যেমন করে হোক অর্থ উপার্জন করতেই হবে। স্ত্রীর কথা বেদ বাক্য। পীযূষ অর্থ উপার্জনের জন্য ফিনাইল বিক্রি করে শুরু করে। তার উপার্জিত টাকার বেশিরভাগটাই ব্যয় হতো মিনতি ও তার মেয়ের শখ স্বাচ্ছন্দ্য মেটাতে। পীযূষ তার মায়ের পেছনে কোনো কারণে বেশি টাকা কড়ি খরচা না করে যাতে না করতে পারে, মিনতির সেদিকে নজর ছিল। পীযূষের মা ছিলেন হার্টের রোগী, ঠিকঠাক ওষুধটাও তিনি পেতেন কিনা সন্দেহ ছিল। গুরুমা এও বলেছেন যে মিনতি তার মেয়েকে নিজের সংস্কারে মানুষ করছিল, তাই ছোট বয়সে সে হয়ে উঠেছিল উদ্ধত। মায়ের কান ভাঙানোর জন্য তার ঠাম্মাকেও সে দুচক্ষে দেখতে পারত না। অবশ্য পীযূষ অর্থাৎ তার বাপকেও সে সহ্য করতে পারত না, কেননা পীযূষের অজ্ঞাতে মিনতি তার মেয়েকে সবসময় বাপের বিরুদ্ধে উস্কাত। বলতো, তোর বাবা জানিস মিথ্যে বলে আমায় বিয়ে করেছে, আমাদের কোনো শখটা সে পূরণ করতে পারছে না। যদিও কথাটা সত্যি নয়। মেয়ে ও বউকে তুষ্ট রাখতে পীযূষ অক্লান্ত পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করত, ওদের সব রকম চাহিদা মেটাতো। কিন্তু না, মিনতি কিছুতেই সন্তুষ্ট না। কিন্তু তাতেও পীযূষের কোনো বিরক্তি, রাগ, আক্ষেপ কিচ্ছু ছিল না। সে আবারও চেষ্টা করত মিনতির মন পাওয়ার। তার নিঃসঙ্গ গর্ভধারিণী মায়ের প্রতি তার দৃষ্টিই ছিল না। ফিনাইল বিক্রির জন্য পীযূষ দূর দূরান্তরে গিয়ে কখনো কখনো বাড়ি ফিরতেও পারত না। সেই কদিন পীযূষের মাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। তিনি গুরুমার কাছে সব কষ্টের কথা ব্যক্ত করতেন। যেমন একবার পীযূষের কদিনের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। মিনতি খাবার সময় পীযূষের মাকে ফ্রিজে রাখা 8-10 দিন আগে সয়াবিনের তরকারি খেতে দিয়েছিল, যাতে দুর্গন্ধ হয়ে গেছিল। তিনি বলেছিলেন, বৌমা এ কি খাওয়া যায়? মিনতি বলেছিল, ওটাই খেতে হবে, খেয়ে নিন। কিন্তু পচে যাওয়া সয়াবিনের তরকারি তিনি কি করে খেতে পারেননি। অবশ্য এসব কথা তিনি পীযূষ ফিরলে আর বলতে পারতেন না, কেন জানতেন তো ওসব বলে কোনো লাভ নেই। পীযূষ হয়তো বলবে, তুমি ভাবতে পারলে মা যে মিনতি তোমাকে পচা সয়াবিন খাবে? এভাবে চলতে থাকলে পীযূষ বাড়ি না থাকাকালীন পীযূষের মা প্রচন্ড বুকে ব্যথায় চেয়ার থেকে পড়ে যান। তাকে হসপিটালে ভর্তি করা হয়। গুরুমাও তাকে দেখতে গেছিলেন। পীযূষের মা তখন কথা বলার মতো অবস্থায় নেই। গুরুবার সন্দেহ মিনতি তার শাশুড়িকে এমন কিছু বলে অপমান করেছে যে সেই বৃদ্ধা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়েছে, বা ওই জন্যই উনি চেয়ার থেকে পড়ে গেছেন।
কেননা গুরুমাকে কাছে বসে থাকতে দেখে পীযূষের মা বহু কষ্টে শুধু একটা কথাই বলেছিলেন, মিনতিকে যদি একটা শাস্তি দিতে পারো না, একটু শান্তি পেতাম। গুরুমা অবাক হয়েছিলেন, কেননা তিনি জানতেন পীযূষের মা ছিলেন মাটির মানুষ, শত কষ্টেও কারোর অনিষ্ট চাইতেন না। সুতরাং নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার হয়েছিল যার জন্য তিনি শেষ মুহূর্তে এইসব কথা বলেছিলেন। পীযূষের মা মারা গেল। গুরুমা অবাক হয়ে লক্ষ্য করেছিলেন মায়ের মৃত্যুতে পীযূষের তেমন কোনো হেলদোলই নেই, অথচ শ্রাদ্ধের পর নিয়মভঙ্গের দিন পীযূষ প্রচুর লোক নেমন্তন্ন করে প্রমাণ করতে চেয়েছিল তার মাতৃভক্তি কতখানি। গুরুমা নিমন্ত্রিত হলেও ঘৃণায় তিনি ওদের বাড়িতে খেতে যাননি। পীযূষও বহুকাল গুরুমার সঙ্গে আর যোগাযোগ রাখেনি। এরপর একদিন যোগাযোগ হয়ে যায়, কিন্তু গুরুমা অবাক হয়ে শোনেন পীযূষের মুখে মাতৃনিন্দা। তার মা নাকি মোটো ভালো লোক ছিল না, পাড়ার লোকের কাছে পীযূষের নামে নিন্দে করে বেড়াতো। মিনতি নাকি পীযূষকে সেই রকমই বুঝিয়েছে। গুরুমা অবশ্য বুঝেছিলেন পীযূষ আজও নিজের মধ্যে নেই, বহুকাল আগে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ফল তার ধমনীতে বয়ে বেড়াচ্ছে। অবশ্য শুধু বলেছিলেন যে মানুষটা মারা গেছে তার আর নিন্দে করিস না। আর এসব সত্য নয়, তোর মা তোর নামে নিন্দে করতে পারে না, ওনার নামে এমন কথা বলিস না, উনি আফটার অল তোর মা। কিন্তু এরপর পীযূষ যা বলল তারে তিনি কল্পনাও করেননি। পীযূষ জবাব দিল, অমন মায়ের পেটে জন্ম না নিয়ে কুকুরের পেটে যদি জন্মাতাম না তাহলেই ভালো হতো। গুরুমা চমকে উঠেছিলেন, ঘৃণায় তার বুক ভরে গেছিল। এই ছেলেটাই ছোটবেলায় সেই পীযূষ যার মাতৃভক্তি একটা উদাহরণ ছিল। কি অধঃপতন তার! অবশ্য গুরুমা আমায় বলেছিলেন সে যদি পীযূষ প্রথমেই তার মায়ের কথা শুনে মিনতির সংস্রব ত্যাগ করত, তাহলে মিনতির পীযূষের ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তাকে লাইফ টাইমের জন্য বশীকরণ করতে পারত না, তার এত অধঃপতনও হতো না। এর জন্য পীযূষই দায়ী। গুরুমা আমায় এও বলেছিলেন, দেখ ভগবান পরের জন্ম হয়তো ওর আক্ষেপ দূর করবে, কুকুরের পেট থেকেই ওর জন্ম দেবে, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হয়। মায়ের সম্পর্কে এমন কথা ঈশ্বর কখনো সহ্য করেন না, মাঝি ঈশ্বরেরই সাক্ষাৎ রূপ। এরপর অবশ্য গুরুমা পীযূষের সাথে সম্পর্ক রাখতে চাননি, বলেছেন তুই আর আমার সঙ্গে সম্পর্ক রাখিস না। সেদিনের পর অনেক দিন কেটে গেছে, তবে গুরুমা খবর পেয়েছিলেন পীযূষ নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল, টাকা পয়সা আমদানি করতে পারত না। অবশেষে পেটের দায়ে জলের দরে বাড়ি বিক্রি করে মিনতি ও মেয়েকে নিয়ে দূরে চলে গিয়েছে। সেখানে সে কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা গুরুমারা জানার সুযোগ নেই, প্রয়োজনও নেই। তবে গুরুমা ঈশ্বরের কাছে কামনা করেন যে এই জন্মটা পীযূষের বিফলে গেলেও আগামী জন্মে যেন সে তার সব ভুল সংশোধন করে ভালো মানুষ হয়ে জন্মের জীবনটাকে সার্থক করতে পারে। আবারও একটা অসাধারণ ঘটনা, কিন্তু অসাধারণ এই জন্য বলবো চোখের সামনে ছবিটা দেখতে পাচ্ছিলাম আর প্রচন্ড খারাপ লাগছিল। আমার সব থেকে খারাপ লাগছিল যে ব্ল্যাক ম্যাজিক, জানি আমি খুব ক্ষতিকারক, আমরা অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমার প্রশ্ন একটাই ঘুরে বেড়ায়, সবার ওপরে তো ঈশ্বর, তার ওপরে তো কিছু নেই, তিনি তো দেখতে পান কারা ব্ল্যাক ম্যাজিক করছে বা কিছু, তিনি কেন এদের আটকাতে পারেন না? নাকি মানুষ তার ভবিতব্য নিয়েই জন্মায় যে তার সঙ্গে এরকম ব্ল্যাক ম্যাজিক হবে? এই যে অনেকে যারা ভূত দেখে, যারা ভৌতিক কিছু ঘটনা বা দৈব ঘটনার সংস্পর্শে আসে যেসব মানুষেরা, তাদেরকে নিয়ে অনেকে মজা করে যে আমি তো দেখতে পাই না, ও কি করে দেখতে পেল। যদি ব্ল্যাক ম্যাজিকটাও কারোর ভবিতব্য হয়, তাহলে তাহলে যে মানুষটি দৈব ঘটনা তার জীবনে অনুভব করছে বা ভৌতিক ঘটনার সংস্পর্শে আসছে, তাহলে সেটাও তার ভবিতব্য। সেই ভাগ্য নিয়েই সে জন্মেছে যে এই ধরনের অলৌকিক ঘটনার সে সাক্ষী হবে সারা জীবন। সবার ভাগ্যে সবকিছু তো ঈশ্বর দেন না, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এভাবে কেউ ভাবতে পারি না, ভাবতে শিখিনি, রাদার এটা বলা ভালো। কথা বাড়াবো না, আজকে এই ঘটনাটি অনেক বড় ছিল। আজকে সরাসরি কমেন্ট বক্স সেকশনে যাব এই কারণে, আগের দিন আমি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেছিলাম আমাদের সেই ড্রাইভার দাদা যিনি এতদিন ধরে ঘটনা পাঠাচ্ছেন, আমি সবার কথা বলবো না, তোমরা অনেকে ওনার মঙ্গল কামনা করছো, ওনাকে মনে সাহস জুগিয়েছো, কিছু কিছু কমেন্ট দেখে খুব খারাপ লেগেছে যে তোমরা ভৌতিক ঘটনা শুনছো, তোমাদের বিশ্বাস করতে হবে বা
তোমাদেরকে কোনো কুসংস্কারের মধ্যে আবদ্ধ করা হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু কারোর সেন্টিমেন্ট নিয়ে মজা করাটাকে খুব বাহাদুরি? এই প্রশ্নটার একটু আমাকে উত্তর দিও তোমরা। আজকে একটা মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি কতটা ভয় পেয়েছেন, তিনি কতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে গেছেন, যে ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারির শেষের দিকে ধরে নেওয়া যায় যে ঘটনাটা ঘটেছে, রিসেন্ট এই কদিনের মধ্যেও ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল। উনি যেখানে ওনার, যেহেতু ওনাকে গাড়ি চালিতটা ওনার পেশা, ওনাকে গাড়ি চালাতে হয়, আজকে এই যে উনি যখন স্পিডে গাড়ি চালিয়ে আসছিলেন, আজকে একটা কমেন্ট পেয়েছি, তখন কিন্তু ওনার একটা ভগবান না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। ডাক্তার দম্পতির যেটা হতো, কারণ আমি ওনাদের প্রতি খুবই, অনেকেই তোমরা বীতশ্রদ্ধ, আমিও তাই। একজন মানুষকে তোমরা নিয়ে গেছো, তাকে একটুখানি শোয়ার জায়গা, একটুখানি তার জন্য কোনো কিছু ব্যবস্থা করনি, তাকে গাড়িতেই রেখে দিল ওই ঠান্ডার মধ্যে, এবং একটা টয়লেটের অ্যাটলিস্ট ব্যবস্থা যে আপনি এই টয়লেটটা ইউজ করবেন, সেটাও তোমরা করতে পারলেন না। তোমরা টোটাল ফ্যামিলি ডাক্তার, পুরুলিয়ায় থাকলেও তোমাদের আর্থিক অবস্থা খুবই ভালো, তোমরা আমাদের যেটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেও সুযোগ সুবিধার বসে বা তোমাদের মেধার বসে, যাই হোক, তোমরা ডাক্তার হয়েছো, এত কিছু করেছো, কিন্তু প্রপার এটিকেটগুলো শিখে উঠতে পারেননি ওনারা। যাই হোক, হয়তো বেশি সমালোচনা করে ফেলছি, কিন্তু দাদাকে উনি যখন ঘটনা পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, কথা হয়, খুব খারাপ লাগে। আমি তো ডাইরেক্ট ওনার কথাগুলো শুনতে পাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, এভাবে কাউকে মজা করো না, কারণ ভগবান না করুক আমাদের কারোর পরিবারের সঙ্গে এরকম বা আপনজনের সঙ্গে এরকম ঘটে গেলে, তখন আমরা বুঝতে পারবো যে কিরকম লাগে। একটা মানুষ এত ঘন্টা গাড়ি চালিয়ে পুরুলিয়া গেছেন, তার পরিবারের লোকেরাও কিন্তু তার জন্য অপেক্ষা করছিল। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। প্রশান্ত রয় লিখেছেন, আমি জানি প্যারানর্মাল আছে। সুন্দর কমেন্ট, যে প্যারানর্মাল আছে, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, যে এই ভদ্রলোক সত্যি মিথ্যে এইসব কোনো রকম উনি কথাই জাননি। মামুন রয়, কেমন আছো শৈলী? আজ ঘটনাটা খুব ভালো লাগলো, আর যার সাথে এরকম ঘটনা ঘটে শুধু সেই বোঝে তার কেমন লাগে। একদম তাই, আমি আপনার সঙ্গে একদমই সহমত মামুন। আমি ওনাকে শুধু একটা কথা বলবো, আপনি আপনার গলার লকেটটা কিছুতেই খুলবেন না, যতই কিছু হোক না কেন। ভগবান আপনার ভালো করুক। একদম। হোয়াইট ডেভিল বলছে, দিদি আমি আপনার পাঠ করা ঘটনা প্রতিদিন শুনি, আমার একটা রিকোয়েস্ট আছে, একদিন সানডে ঘটনাটা না একটা গল্প শুনতে চাই, ভৌতিক গল্প। গল্পটা যেন বড় অত্যাধিক ভয়ের হয়। আমার বড় ঘটনা শুনতে ভালো লাগে, আর সানডে যদিও সময় না পাওয়া, অন্যদিন শুনিও। আচ্ছা, আপনার অনুরোধ আমি মাথায় রাখবো। রত্না দেবনাথ লিখছেন, খুব সুন্দর হয়েছে। দীপান্বিতা দাশগুপ্ত লিখেছেন, আচ্ছা ওই কাপেলরা তো খুবই অদ্ভুত, যাদের অকেশনে যাচ্ছে তারা তো একটু ভাববে, ভেরি ইনকনসিডারেট। একদম তাই, আমার মনের কথাটা আমি যেটা বলছিলাম উনি লিখেছেন, যে তার মানে আমার একার মনে হয়নি, অনেকেরই মনে হয়েছে যে তারা যেটা করেছিল ঠিক না, একটু কেয়ার করা উচিত। তোমাদেরকে তো তিনি গাড়ি চালিয়ে এত দূর নিয়ে গেছে, তার ভরসায় তোমরা আছো যে পরের দিন তোমাদেরকে নিয়ে আসবে। তো আমি ভৌতিক জিনিসটাকে এলিমিনেট করে দিলাম। গাড়িতে ছিল, ওই ঠান্ডার মধ্যে, গাড়ির মধ্যেও ঠান্ডা লাগে, সে তো অসুস্থ হয়েও যেতে পারতো, তখন তিনি কি করে আনতেন তোমাদের? দিস প্যারালাল ফ্র্যাঙ্কস্টাইন লিখেছে, উনি খুব ভাগ্যবান, এত ঘটনা ওনার সাথেই ঘটেছে, আমার তো আজ অব্দি একটাও ঘটনা ঘটলো না, একটু প্রে করো আমার সাথে যাতে ঘটে, তাহলে আমি একটা গল্প পাঠাবো। এই কথাগুলোতেই আমি প্রতিবাদ করছি, এই কথাগুলোতেই প্রতিবাদ করছি। আপনি চান আপনার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটুক, আপনি কাউকে বলছেন যে এটা হতে পারে না। ধরুন আপনার, ভগবান না করুক, আপনার সামনে কোনো মুমূর্ষ পেশেন্ট আছে, তার সামনে দাঁড়িয়ে কি আপনি কখনো বলেছেন যে এরকম রোগ যদি আমার হতো বা আমার পরিবারে কারোর হতো? বলা তো কি, আমরা মনে ভাবতেও ভয় পাই,
সেখানে কি করে আপনারা একটা মানুষকে নিয়ে, একটা মানুষের একটা ঘটনা ঘটে গেছে, সেই মানুষটা এখনো ট্রমাটাইজড হয়ে আছে, কি করে এরকম মজা করতে পারেন? আবার হাসির ইমোজি দিয়েছেন, যেখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম প্লিজ বিশ্বাস করবেন না, ফাইন, করতে হবে না, কিন্তু হার্ট কেন করেন ভাই মানুষকে? কি পান? এই কথাটা বলে কি পেলেন? কল্লোল শাসমল লিখেছেন সত্যি খুব দুঃখজনক ঘটনা। তার মানে এখনো ভালো মানুষ আছে বা মানবতা বেঁচে আছে। অনেক মানুষ ভালো কমেন্ট করেছেন। ইন্দ্রজিৎ চৌধুরী বারাসাতেরই দাদা এই সপ্তাহে কিছু ঘটনা দেবেন, এমন রিসেন্ট কিছু ঘটবে। আমার মন বলছিল উনি ঘটনা পাঠাবেন, তবে এমন একটা কিছু হবে ভাবতে পারিনি। বিয়ে বাড়ির ওই ড্রাইভার দম্পতির উপর আমার খুব রাগ হলো, এবং সেই ড্রাইভারগুলোর ওপরও। এই অবস্থা দাদাকে মাতাল বলেই মিথ্যা অপবাদ দিলেও, মদ খেলে তো গা থেকে গন্ধ বেরোতো, তো কিন্তু এই কাকুর গায়ে তো সেই গন্ধ পাওয়া যাচ্ছিল না। এনাদের কি কমন সেন্স নেই? না, ওনাদের কারোরই কোনো কমন সেন্স নেই। না সে ডাক্তার দম্পতির এত শিক্ষিত হোক তাদের কমন সেন্স নেই, সেখানে যারা ড্রাইভার তাদের কি করে সেন্স থাকবে? ওরা ধরেই নেয় যে কেউ পড়ে গেছে মানে সে ড্রিঙ্ক করেছে। আরে তার তো অন্য কিছু শরীর খারাপের জন্য তো মানুষের মাথা ঘুরে পড়ে যেতে পারে। SB রয় লিখছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভয় লাগছে। অমিতা ঠাকুর লিখলেন খুব ভালো লাগলো। নিরঞ্জন চক্রবর্তী বলছেন এবার আর কেউ যেচে অ্যাড্রেস চাইবে না। একদম ঠিক বলেছেন, এটা রায়গঞ্জের ঘটনাটা নিয়ে উনি বলেছেন। বৈশাখী সেন বলেছে অসাধারণ ভৌতিক গল্প, আমার জোর ভয় লেগেছে। ভাগ্যিস সন্ধেবেলায় শুনলাম। এরকম তো হয়, যার হয় সেই বোঝে, তবে ওনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাদের রাশি খুব হালকা তাদের সঙ্গে এরকম হয়। খুব খারাপ লাগলো। একদম তাই, সবার সঙ্গে সবকিছু হয় না। আজকে শাহরুখ খান এত বড় লোক কেন, আমি কেন নই? তাহলে ও হয়তো ও বড় লোক নয়, এরকম কি এগুলো কি খুব বুদ্ধিদীপ্ত কথাবার্তা? প্রত্যেকের ভাগ্য আলাদা, প্রত্যেকের জীবনযাত্রা আলাদা, তো সে যেটা ফিল করবে, সে যে সব কিছুতেই তাই, তো সেটা আমরা করব কি করে? প্রাতনু ব্যানার্জি এক্সিলেন্ট এপিসোড। সায়ন ব্যানার্জি, প্রিয়া পোদ্দার, একে একে, চন্দ্রিকা মিত্র, সুজাতা ঝা লিখছেন কমপ্লিটলি ট্রাস্টেড, দিস কুড হ্যাপেন টু এনিওয়ান, আই উইশ হিম গুড হেলথ। একদম তাই, ঠিক বলেছেন। দোলা মুখার্জি লিখেছেন দুর্দান্ত ঘটনা, যার সাথে হয় একমাত্র সে বোঝে। এনার ঘটনা আমি শুনেছি, খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি কবে আবার উনি ঘটনা পাঠাবেন। সহেলি যেমন ঘটনা তেমন তোমার পাঠ অনবদ্য। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কমেন্টগুলোর জন্যই আমার প্রতিদিন আসা। সঙ্গীতা দেবনাথ অসাধারণ। আবার আর একটি সত্যজিৎ মাহাতো, সে গল্প যাই হোক, তাকে পাগলের ডাক্তার আগে দেখাও, এত ভূত দেখছে, ভূত যেন বন্ধু হয়ে গেছে যত সব। আপনাদের কমেন্টের আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না, কেন এক কথা আমারও আর বলতে ভালো লাগে না। অর্পিতা রায় সাংঘাতিক ঘটনা। মেঘা দিদি ওনাকে বলবেন হনুমান চালিসা পড়তে। এক্স্যাক্টলি, আমি কিন্তু নিজে থেকেই ওনাকে বলেছিলাম দাদা আপনি হনুমান চালিসা পড়বেন, আমি সঙ্গে সময় রাখবেন সব সময়। খুব ভয়ঙ্কর ঘটনা, গেট ওয়েল সুন। বেশ ভয়ের। সালকিয়া থেকে গীতা গোস্বামী লিখেছেন হ্যালো দিদি, ঘটনা শুনছি, ঘটনাগুলো ভালো লাগলো। রবীন্দ্র শর্মা সে একই ধরনের কথা লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যারা কিছু খারাপই বলবো, কারণ এত বলে দেওয়ার পরও যখন আপনারা এই ধরনভাবে মানুষকে অ্যাটাক করছেন, তো আপনাদের সত্যি আমার কিছু বলার নেই। বিশ্বাস করা না করা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করা একদমই উচিত না। আর 2 নম্বর কথা, যারা প্রকৃত অর্থে ওনাকে ওনার সুস্থ শরীর কামনা করেছেন এবং ওনার জায়গাটা ফিল করতে পেরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।